নমস্কার, আপনি শুনছেন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম। আশা করি ইতিমধ্যেই আপনারা রহস্যভেদী বাসবের মোমের আলোয় দেখার প্রথম পর্ব শুনে ফেলেছেন। এখন আপনি শুনবেন শ্রী কৃষাণু বন্দ্যোপাধ্যায় রচিত রহস্যভেদী বাসবের মোমের আলোয় দেখার দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আজকের গল্পের সূত্রধার, গল্প পাঠ ও বাসবের চরিত্রে আমি লিও। তবে গল্প শুরুর আগে আপনাদের সকলের কাছে আমাদের তরফ থেকে এক বিশেষ অনুরোধ, আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের করা প্রত্যেকটা সাবস্ক্রিপশন এখন আমাদের জন্য খুবই প্রয়োজন। আমরা প্রায় 30,000-এর কাছাকাছি পৌঁছে গেছি। আমাদের এই পরিবারটিকে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা 30,000-এর কোঠায় পৌঁছে দিন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল নোটিফিকেশনটিও অল করে দেবেন, যাতে নতুন নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছাতে পারে। তাহলে আসুন শুনে নিই আজকের আমাদের বিশেষ নিবেদন, কৃষাণু বন্দ্যোপাধ্যায়ের রহস্যভেদী বাসবের মোমের আলোয় দেখার দ্বিতীয় পর্ব। বাসব পড়া শেষ করল। স্ট্রিট পেন্টের কপিগুলো মুড়তে মুড়তে অন্যমনস্কভাবে তাকিয়ে রইল সামনের দেয়ালের দিকে। দেয়ালের পেল গ্রিন রঙের আস্তরণের উপর দিয়ে একটা টিকটিকি মন্থর গতিতে এগিয়ে চলেছে। বাসবের কপালে ভাঁজ পড়তে আরম্ভ করল। মিনিট পাঁচে কি যেন ভাবল, তারপর আড়মোড়া ভেঙে নিয়ে উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। ফিরে এলো আবার ড্রয়িং রুমে। সাগ্রহে সামন্ত প্রশ্ন করল, কিছু আঁচ করতে পারলেন? কিছু পারিনি। কথা বললে সত্যের অপলাপ করা হবে। কিরকম? সে কথা আমি মনে রেখেছি, কিন্তু কথাটা ঠিক নয় মিস্টার সামন্ত। ওদের দুজনের আগেই একজন জানতে পেরেছিল বিরাজমোহন মারা গেছেন। স্বাভাবিক, হত্যাকারীর সবচেয়ে আগে জানবার কথা বিরাজমোহন মারা গেছেন। হত্যাকারী নয়, আরো একজন। কে সে? যাকে আপনারা প্রায় হত্যাকারী ভেবে নিয়েছিলেন আর কি। কার কথা বলছেন বলুন তো? বাসব পাইপ ধরিয়ে নিল, এক মুখ ধোঁয়া ছেড়ে নিয়ে বলল, ভোর রাতে যে লোকটা পূর্ণিমার ঘরে ঢুকেছিল, আপনাদের কাছে নিশ্চয়ই সে 1 নম্বর সাসপেক্ট। না হবার তো কোনো কারণ নেই। তার অ্যাক্টিভিটি ওয়াচ করলে ব্যাপারটা গম্ভীর আকার নেয় নাকি? আপনার কথা আমি স্বীকার করি না, তবু একটু খুঁটিয়ে যদি চিন্তা করেন বুঝতে আপনার অসুবিধা হবে না। সে আর যেই হোক না কেন হত্যাকারী নয়। ব্যাপারটা এবার সহজ করে আনা যাক। পোস্টমর্টম রিপোর্টের কথা স্মরণ করুন। আপনার মুখ থেকেই শুনলাম রিপোর্টে বলা হয়েছে বিরাজমোহন মারা গেছেন রাত 1টার মধ্যে, নয় কি? ঠিক তাই। অথচ আমরা এই আগন্তুকের সন্ধান পাচ্ছি ভোর 4টের পরে। তা বটে। রাত 11টা থেকে ভোর 4টে পর্যন্ত আগন্তুক ওই ঘরে মরা আগলে বসেছিল, এটা নিশ্চয়ই ধরে নেওয়া যায় না। চিন্তিত গলায় সামন্ত বললেন, আপনার যুক্তিতে জোর আছে, তবে ওই লোকটার অদ্ভুত কাণ্ড কারখানার একটা উদ্দেশ্য নিশ্চয়ই আছে। অবশ্যই আছে। উদ্দেশ্যটা এই মুহূর্তে জানা যাচ্ছে না, তবে কিভাবে সে বিরাজমোহনের ঘরে ঢুকেছিল তার একটা থিওরি খাড়া করা যায়। যেমন? আপনি যেমনটা বলেছেন, বিরাজমোহনের ঘরের ঝোলা বারান্দার নিচে একটা মই পাওয়া গেছে। ওই মই পেয়েই লোকটা ভোর রাত্রের দিকে উপরে উঠেছিল। ঘরে ঢুকেই সে দেখতে পায় গৃহকর্তা মরে কাঠ হয়ে পড়ে আছেন। স্বাভাবিক কারণেই সে ভয় পায়। ওখানে থাকা আর সমীচীন সে মনে করে না। বারান্দায় এসে আরেক ঝামেলার মুখোমুখি হতে হয় তাকে। লক্ষ্য করে মই দেয়ালে ঠেস দেওয়া অবস্থায় নেই, হড়কে পড়ে গেছে ঘাস জমির উপরে। ওধারের দরজা দিয়ে যে সরে পড়বে তারও উপায় নেই। অভ্যাস মতো বিরাজমোহন দরজায় তালা দিয়ে রেখেছিলেন। চাবি খুঁজে নেওয়ার ঝুঁকি সে আর নিতে চায়নি, কারণ হয়তো চাবি পাওয়া যাবে না, অথচ সময় নষ্ট হবে অনেক। তখন তার সামনে একটা পথই খোলা ছিল।
পাশের ঝোলা বারান্দায় লাফিয়ে পড়া, তারপর ওই ঘর দিয়ে সে বেরিয়ে যায়। এই কাজই সে করেছিল। আপনার থিওরি মোটামুটি বাস্তব ঘেঁষা, আমি মেনে নিচ্ছি, কিন্তু এরপরও একটা প্রশ্ন থেকে যাচ্ছে মিস্টার ব্যানার্জি। কোন প্রশ্ন? যে লোক ঘরে ঢোকার দরজায় প্রতিদিন ছিটকিনি লাগিয়েই শান্তি পেত না, তালা লাগাতো, সে কি ঝোলা বারান্দার দিকের দরজাটা খোলা রেখে দেবে? ব্যাপারটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। ভালো প্রশ্ন, আমিও আপনার সঙ্গে একমত। বিরাজমোহনের যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে এমন আহম্মক তিনি ছিলেন বলে মোটেই বিশ্বাস করা যায় না। তাহলে লোকটা ওই ঘরে ঢুকেছিল কিভাবে? আমার মনে হয় ওই দরজাটা মোটেই খোলা হতো না, ছিটকিনি দেওয়াই থাকতো। বিরাজমোহন ওধারে নজর দেওয়ার প্রয়োজনই মনে করতেন না। ভালো কথা, ওই দরজার সামনে পর্দা দেওয়া আছে কি? পর্দা দরজার ফ্রেমে আটকানো না পেলমেটে সেট করা? পেলমেটের সঙ্গে আটকানো। তবে তো হিসেব মিলেই গেল। যে লোক ওই ঘরে ঢুকবে বলে ঠিক করেছিল সে কোনো অসতর্ক মুহূর্তে খুলে রেখেছিল দরজাটা। সামনে পেলমেটের সঙ্গে যুক্ত পর্দা থাকায় কারচুপি ধরা পড়েনি। সে তাহলে ওই বাড়িরই একজন? নিশ্চয়ই। হ্যাঁ, এবার তাহলে আমাদের ভেবে দেখা দরকার সে কে হতে পারে। প্রথমেই আমাদের দেখতে হবে এই ধরনের কাজ কার পক্ষে করা সম্ভব। আমি শারীরিক পটুতা সম্পর্কে বলতে চাইছি। যেমন ধরুন, সে এমন একজন লোক যার বয়স বেশি নয়, চটপটে। বয়স্ক লোকেদের পক্ষে মই বেয়ে অতটা ওঠা বা এ বারান্দা থেকে ও বারান্দায় লাফিয়ে পড়া নিশ্চয়ই সম্ভব নয়। তা ঠিক। বয়স কম হলেও সুবীর সোমকে কিন্তু বাদ দিতে হবে। আগন্তুকের আবির্ভাবে পূর্ণিমা ডেকে এনেছিল তাকে, কাজেই তিনি আগন্তুক হতে পারেন না। ওই একই কারণে পূর্ণিমাও বাদ পড়ে গেল, নয়নতারা দেবীও বাদ পড়লেন। কোন বয়স্ক বাঙালি মহিলার পক্ষে তো একেবারেই সম্ভব নয়। ধীরাজমোহনকেও বাদ দিতে হবে, বয়স ছাড়াও মোটা সোটা লোক। কালীনাথকেও হিসেবে আনা যাচ্ছে না, বয়স্ক লোক। তাহলে এরপর একজনই থাকছে, প্রেম কিশোর করগুপ্ত। বয়স কম, একহারা চেহারা। আমারও তাই মনে হয়। সব দিক থেকে প্রেম কিশোরকেই উপযুক্ত লোক বলে মনে হয়। বাজিয়ে দেখতে হবে। কথা শেষ করেই বাসব শৈবালের দিকে মুখ ফেরালো। ডাক্তার, আরেকবার চা খাওয়া যেতে পারত। বাহাদুরকে একবার খোঁচাও না গিয়ে। আপনি কি বলেন মিস্টার সামন্ত? মৃদু হেসে সামন্ত বলল, মন্দ কি? শৈবাল উঠে গেল। বাসব আবার পুরানো কথার জের টানল। প্রেম কিশোর এখন আমাদের হাতের পাঁচ, কিন্তু আরো এগিয়ে যাওয়ার জন্য গুটি কয়েক প্রশ্নের উত্তর এখন আমাদের দরকার। যথা? তার মধ্যে প্রধান হলো সকলেই ঘরের দরজায় ছিটকিনি লাগিয়ে শোয়, অথচ বিরাজমোহন তালা লাগাতেন। এই বিশেষ সাবধানতা অবলম্বনের কারণটা কি? হ্যাঁ, হয়তো কোনো মূল্যবান জিনিসকে রক্ষা করার জন্য তিনি এরকম করতেন। এটাই স্বাভাবিক। মূল্যবান জিনিসটা এখন খোয়া গেছে। খোয়া গেছে? সবই আমাদের অনুমান। হয়তো ওটাই হত্যার মোটিভ। পটাশিয়াম সায়ানাইডের সাহায্যে বিরাজমোহনকে সরিয়ে দিয়ে হত্যাকারী মূল্যবান জিনিসটা বাগিয়েছে। এখন আমাদের জানতে হবে। বাসব কথা শেষ না করেই থামল। তারপর উত্তেজিত গলায় বলল, কালো টাকা। আপনি বলেছিলেন না বাঁকা পথ দিয়ে বিরাজমোহনের রোজগারের ব্যবস্থা ছিল? ছিলই তো। আর কোনো সন্দেহ নেই, উনি নিজেও সবার ঘরেই কালো টাকা রাখতেন। নিশ্চয়ই কেউ এ কথা জানতে পেরেছিল। লোভ সময় সময় মানুষকে উন্মাদ করে তোলে, জানেন তো। চা এসে পড়ল। চায়ের কাপ তুলে নিয়ে চিন্তিত গলায় সামন্ত বললেন, এ কথা পুলিশ যে জানতো না তা নয়। লোকটা অত্যন্ত চতুর ছিল। প্রমাণের অভাবেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আপনার অনুমান ঠিক পথ ধরে এগিয়েছে। কালো টাকাই, নয়তো
এত সতর্কতার কোনো মানে হয় না। এখন প্রশ্ন হচ্ছে, হত্যাকারী কে? প্রণিমাকরের ঘরের মধ্যে দিয়ে লোকটা পালালো, আমাদের অনুমানে সে প্রেম কিশোর। তাকে হিসাব মতো হত্যাকারী প্রতিপন্ন করা যাচ্ছে না। তাহলে কি বুঝতে হবে, হত্যাকারী কোনো ক্রমে বুঝতে পেরেছিল ঝোলা বারান্দার দিকে দরজা খোলা আছে, সেও কি ওই পথ দিয়েই বিরাজমোহনের ঘরে প্রবেশ করেছিল? হয়তো, আবার এমনটাও হতে পারে। ও কথা এখন থাক। বিরাজমোহনের কালো টাকা সম্পর্কে আপনি ওদের প্রশ্ন করেছিলেন? করেছিলাম। বিরাজ ভবনে একটা থমথমে ভাব বিরাজ করছে। বছর 8 আগে এই বাড়িখানা বিরাজমোহন এক পড়তি পরিবারের কাছ থেকে কিনেছিলেন। পরে কিছু অদল বদল করে এনে দাঁড় করিয়েছেন আজকের অবস্থায়। শৌখিন লোক ছিলেন তিনি। প্রথমে একাই এখানে এসে উঠেছিলেন, পরে ছোট ভাই ধীরাজমোহনকে থাকার অনুমতি দেন। সেই বিরাজমোহন আজ নেই। বিরাজ ভবন তাই থমথম করছে। বাড়িতে এখন অবশ্য ধীরাজমোহন একা নেই। খুনের দিন যারা উপস্থিত ছিলেন তারা সকলেই রয়েছেন পুলিশের অনুরোধে। এক্ষেত্রে অবশ্য অনুরোধের আর এক অর্থ হলো আদেশ। সকলেই কিছুটা অস্বস্তির শিকার, কিন্তু করার কিচ্ছুই নেই। প্রমীলাকর গতকাল এসে মেয়ের সঙ্গে দেখা করে গেছেন। কালীনাথ বিরাজমোহনের অফিস ঘরে এসে ঢুকল। সুদৃশ্য সেক্রেটারিয়েট টেবিলের উপর পুরু কাঁচ পাতা। কয়েকদিনের উপেক্ষায় কাঁচের উপর ধুলোর আস্তরণ পড়েছে। ক্রোডলের উপর থেকে রিসিভার তুলে নিল কালীনাথ। একটা নম্বর ডায়াল করল। কেউ সাড়া দেওয়ার আগেই কিন্তু বাধার মুখোমুখি হতে হলো। ধীরাজমোহন ঘরে প্রবেশ করলেন। বিরক্তিতেই বোধ হয় 2 ভ্রু কুঁচকে উঠেছে। তাড়াতাড়ি কালীনাথ রিসিভার নামিয়ে রাখল। আপনি ফোন করেছিলেন? আগে হ্যাঁ, আমি ফোন করেছিলাম। ধীরাজমোহনের গলা এবার আরো তীক্ষ্ণ। এই সমস্ত কি হচ্ছে আমাকে একটু খুলে বলবেন? ঠিক বুঝতে পারলাম না। এ বাড়ির কর্তা এখন আমি। বাজে খরচ একেবারেই বরদাস্ত করব না। ভবিষ্যতে ফোন করবার ইচ্ছে হলে আমার অনুমতি নেবেন। কালীনাথ হকচকিয়ে গিয়েছিল। অবশ্য নিজেকে দ্রুত সামলে নিয়ে বলল, আগে আমি তো জানতাম না। এখন যদি অনুমতি করেন তবে একবার ফোন করি। না, যা চার্জ হবে আমি দিয়ে দেব। ধীরাজমোহন চিৎকার করে উঠলেন। এত বড় সাহস আপনার? কথাটা তুমি আমায় বলতে পারলে? মাইনে করা কর্মচারী হয়ে আমায় টাকা দেখাচ্ছ? হিসেবে একটু ভুল হচ্ছে কাকা। ধীরাজমোহন ফিরে দেখলেন দরজার কাছে প্রেম কিশোর দাঁড়িয়ে। ওকে চোখ রাঙিও না। প্রেম কিশোর নিজের কথা শেষ করল। উনি তোমার মাইনে করা কর্মচারী কবে হলেন বলো তো? প্রেম, প্রত্যেক ব্যাপারের একটা সীমা আছে। আমি চাই না তুমি সমস্ত কিছুর মধ্যে মাথা গলাও। তুমি না চাইলে আমি না চাই। যা সত্যি তা আমি বলবই। তোমার যদি ভালো না লাগে আমার কিচ্ছু যায় আসে না। বেশি স্মার্ট হবার চেষ্টা করো না। খুব তো বুলি কপচাচ্ছ। পুলিশি ঝামেলা না থাকলে ঘাড় ধরে তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিতাম এখনই। কি বললে? ঘাড় ধরে? তুমি কি চাও তোমার সম্মানের কবর আমি এখানেই খুঁড়ে ফেলি? কেউ বাঁচাবে না তোমাকে। বাড়ি বাড়ি করে এত হম্বিতম্বি করছো কেন? প্রমাণ করতে পারবে এই বাড়িখানা জ্যাঠামশাই তোমাকে দিয়ে গেছেন? ধীরাজমোহন কিছু বলার আগেই কালীনাথ বলল, প্রেমবাবু, আপনি ভীষণ উত্তেজিত হয়ে পড়েছেন। ঘরে গিয়ে বিশ্রাম নিন। আজে বাজে কথা শুনলে আমার মাথা ঠিক থাকে না। ভালো কথা, আপনি কি স্থির করলেন? কিসের বলুন তো? কাজকর্মের কথা বলছি। এ বাড়ির অন্ন তো আপনার উঠল। একটু ইতস্তত করে কালীনাথ বলল, একটা না একটা কাজ তো জুটেই যাবে। তাছাড়া এখনো বিশেষ অসুবিধা হবে না। এককালীন অনেক টাকা পেয়ে যাচ্ছি। বলেন কি? কে দিচ্ছে? ধীরাজমোহন গম্ভীর মুখে কিছুটা এগিয়ে গেছেন। তখন কালীনাথ উত্তর দিতে গিয়েও থামল, কারণ দেখা গেল ওই বাড়ির অ্যাটর্নি অধীর মিত্র মন্থর পায়ে এগিয়ে আসছেন। মোটামুটি লম্বা, স্বাস্থ্যবান লোক, বয়স 50-এর উপরে হবে না।
ভারী ফ্রেমের চশমা তাকে আভিজাত্যময় করে তুলেছে। তিনি ধীরাজ মোহনের সামনে গিয়ে থামলেন। কালীনাথ আর প্রেম কিশোরও কয়েক পা এগিয়ে গেছে। হঠাৎ অ্যাটর্নির আগমনে আগ্রহ সঞ্চার মনে হতেই পারে। পর্যায়ক্রমে তিনজনের উপর দৃষ্টি বুলিয়ে মিত্র বললেন, আপনার চিঠি পেয়েই চলে এলাম কালীবাবু। আকাশ থেকে পড়ল কালীনাথ। চিঠি? ব্যাপারটা যখন জানতেন তখন আগে বলেননি কেন? কোন ব্যাপার? কি সব কথা বলছেন? বিশ্বাস করুন, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। অধীর মিত্র পকেট থেকে একটা কাগজ বের করলেন। এই চিঠিখানা আপনি লেখেননি? সকলে ঝুঁকে পড়ল চিঠির উপর। প্রেম কিশোর চেঁচিয়ে পড়ল, মান্যবর মিত্র মহাশয়, সেদিন সন্ধ্যায় আপনি চলে যাওয়ার পর কর্তা উইল তৈরি করেছিলেন। তার নিজের হাতে লেখা উইল বর্তমানে তার শোবার ঘরের কোথাও রয়েছে। বিষয়টি নিশ্চিতভাবে জরুরি, আপনাকে তাই জানালাম। নমস্কার, শ্রী কালীনাথ ঘোষ। কালীনাথ প্রায় চিৎকার করে উঠল, এই চিঠি আমি লিখিনি। এই হাতের লেখা আমার মোটেও নয়। বিস্মিত মিত্র বলল, আপনার নয়, তবে এই নিশ্চয়ই কেউ আমাকে ডোবাবার তালে আছে। ভগবান জানেন আমি তার কি অপকার করেছি। আগেও কয়েকখানা চিঠি আমার নামে লেখা হয়েছে। বিশ্বাস করুন স্যার, এই কাজ আমার নয়। কিন্তু কার পক্ষে এই চিঠি লেখা সম্ভব? আমি জানি না স্যার, কিন্তু যে লিখেছে আপনি দেখবেন তার কিছুতেই কিন্তু ভালো হবে না বলে দিলাম। প্রেম কিশোর বলল, চিঠিখানা কে লিখেছে তা নিয়ে এখন মাথা না ঘামিয়ে বরং ওর ঘরখানা একবার খুঁজে দেখলে হয় না? উইলখানা পাওয়া যেতে পারে বলছেন? গম্ভীর গলায় ধীরাজ মোহন বললেন, ঘরখানা এখন পুলিশের হাতে, তাদের অনুমতি ছাড়া কিছু করা যাবে না। তাছাড়া আমি বিশ্বাস করি না যে দাদা এরকম কিছু করেছেন। ব্যাপারটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। সেদিন উনি আমায় প্রশ্ন করেছিলেন নিজের হাতে উইল লিখলে ভ্যালিড হবে কিনা। আমি উত্তর দিয়েছিলাম নিশ্চয়ই হবে। এতেই আপনার ধারণা হচ্ছে উনি উইল করেছিলেন? হ্যাঁ, নইলে পরের দিন অ্যাপয়েন্টমেন্ট থাকা সত্ত্বেও তাড়াহুড়ো করে আমায় আগের সন্ধ্যায় ডেকে পাঠালেন কেন? যা হোক, থানা থেকে এখন কারোর আসবার কথা আছে কি? কেসটা এখন লালবাজারের হাতে, ওখানকার একজন কর্তা ব্যক্তিত্ব আসবার কথা আছে, তবে কখন আসবেন আমি তা জানি না। ওদিকে মা ভীষণ ভাবছেন, পুলিশ আর কতদিন আটকে রাখবে কে জানে। প্রণিমার কথা শুনে সুবীর মাথা নাড়ল, বলল, আমারও তো ওই অবস্থা। চাকরির ব্যাপারটা তো আছেই, তাছাড়া মাকে বলে এসেছিলাম দিন দুয়েকের মধ্যেই ফিরব। কি ঝামেলা বলুন তো। ওরা দোতলায় দাঁড়িয়ে কথা বলছিল। এবারই লোকজনেরা কত খারাপ দেখেছেন, বিশেষ করে ওই নয়নতারা দেবী। আমি হাঁপিয়ে উঠেছি। উনি তো আপনার পিসিমা হন। মৃদু হেসে পূর্ণিমা বলল, অমন পিসিমা মাথায় থাকুন, যে কেউ বলবে এবারের লোকেরা একদম ভালো নয়। এবাড়ির লোকজন তোমার পাকা ধানে মই দিল কবে? দুইজনে চমকে মুখ ফেরালো। অদূরে দাঁড়িয়ে নয়নতারা। কখন উনি নিঃশব্দে এসে দাঁড়িয়েছেন দুইজনের কেউ বুঝতে পারেনি। একেই বোধহয় বলে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ওদের কথাবার্তা যে উনি শুনছেন বেশ বুঝতে পারা যাচ্ছে। নয়নতারা কয়েক পা এগিয়ে এলেন, বললেন তীক্ষ্ণ গলায়, এসেছিলে কেন শুনি? কে মাথার দিব্যি দিয়েছিল? পূর্ণিমার মনের মধ্যেটা জ্বলে উঠল। ইচ্ছে করল এক্ষুনি ফেটে পড়ে। অবশ্য অসীম বলে সংযত করে নিল নিজেকে। তবে চুপ করে থাকাটা যে পিছিয়ে পড়া মনোভাবের পরিচয়, সেটা স্থির করে নিতে অসুবিধা হলো না। বলল থেমে থেমে, কি চাইছেন বলুন তো আপনি? পিছনে লেগে রয়েছেন ফেউয়ের মতো। আমার সহ্যের একটা সীমা আছে। কি বললে? ফেউ? হ্যাঁ, তাই বললাম। এত বড় সাহস তোমার? ছোট মুখে বড় কথা। তাও যদি কিছু আমার জানতে বাকি থাকতো। আপনি কি জানেন? টেনে টেনে নয়নতারা বললেন, কি জানি না তাই বলো। তোমার মায়ের কেচ্ছার পুরোপুরিটাই আমার জানা আছে। শুনবে তো বলো, পুরনো কাসুন্দে কিছু ঘাঁটি?
সুবীর আর চুপ করে থাকতে পারল না, ভারী গলায় বলল, নয়নতারা দেবী, কি দরকার এ সমস্ত কথা বলার? প্রথম থেকে উনি তো আপনার সম্পর্কে কোনো আগ্রহ দেখাননি। খুব দরদ দেখছি। দিন কয়েক আগেও তো আলাপও ছিল না, এরই মধ্যে এত কাণ্ড। আপনি ওভাবে বলবেন না। মানে? পূর্ণিমা সুবীরের একটা হাত চেপে ধরল। আর কথা বাড়াবেন না, ওধারে চলুন। নয়নতারা এবার গলা ছাড়লেন। ঘেন্নায় মরি। মেজদা মারা যেতে না যেতেই বাড়ির এই হাল। উনি আর দাঁড়ালেন না, সিঁড়ির মুখে পৌঁছতেই দেখলেন নিচেকার দল উপরে উঠে আসছে। প্রেম কিশোর ছিল সবার আগে। তোমার মিষ্টি গলা নিচ থেকে শুনতে পেলাম যেন। ব্যাপার গুরুতর কিছু নয় তো? গম্ভীর গলায় নয়নতারা বললেন, প্রেম, ঠাট্টা তামাশা আমার সব সময় ভালো লাগে না। ভুলে যেও না, আমি তোমার গুরুজন। এই দেখো, তুমি রেগে গেলে। তুমি আমার পিসি, তোমার সঙ্গে কি তামাশা করতে পারি? কি হয়েছিল বলো তো? হতে আর কিছু বাকি নেই। মানে? খেকিয়ে উঠলেন নয়নতারা। বললুম তো, হতে আর কিছু বাকি নেই। রাসলীলা আরম্ভ হয়ে গেছে, বুঝেছ? প্রেম কিশোর কি বলবে তা সে ভেবে পেল না। বাকি তিনজনও অবাক। এই সময় 2 জোড়া জুতোর শব্দ কানে এসে পৌঁছালো। পুলিশ এসে পড়েছে অনুমান করে নিতে অসুবিধা হলো না কারোর। অজানা কারণেই সকলের মধ্যে একটা তটস্থ ভাব দেখা দিল। শৈবাল আসেনি। পুরন্দর সামন্ত বাসবকে সঙ্গে নিয়ে উপরে উঠে এলেন। প্রথমে বাসবের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেবার সূত্রে বললেন, ইনি যে অপরাধ তদন্তের ক্ষেত্রে একজন বিখ্যাত মানুষ, এ কথা যদি আপনাদের অজানা থেকে থাকে তবে জেনে রাখুন, আমাদের সঙ্গে এর ঘনিষ্ঠ সম্বন্ধ। আমার বন্ধু হিসেবেই এখন এখানে এসেছেন। বাসব মৃদু হেসে বলল, বরাবরই লক্ষ্য করেছি মিস্টার সামন্ত আমার সম্পর্কে একটু বাড়িয়েই বলেন। যাই হোক, বিরাজবাবু হত্যাকাণ্ডের বিবরণ শুনে কিছুটা আগ্রহ জেগেছে। চলে এলাম, ব্যাপারটা একটু নেড়েচেড়ে দেখতে চাই আর কি। অধীর মিত্র বললেন, সুখের কথা আপনি এসেছেন। আমি আমার মৃত মক্কেলের কথা স্মরণ রেখে আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করি পুলিশ এবং আপনার যৌথ চেষ্টায় এবার হত্যাকারী ধরা পড়বে। আমার পরিচয়টা আপনাকে দিয়ে রাখি, অধীর মিত্র। বিরাজবাবুর আইনি ও সম্পত্তি ঘটিত বিষয়গুলি আমি দেখাশোনা করতাম। মৃদু গলায় বাসব বলল, আপনার কথা শুনে খুব খুশি হলাম। আশা করছি আপনার মতো বাকিরাও সহযোগিতার হাত বাড়িয়ে রাখবেন। কেউ কিছু বললেন না। এই বেসরকারি ব্যক্তিটির আগমনে অনেকেই বোধহয় খুশি নন। অবশ্য এই ধরনের মনস্তত্ত্বের মুখোমুখি বাসব বহুবারই হয়েছে। সে সামন্তর দিকে তাকিয়ে একবার হাসবার চেষ্টা করল। সামন্ত কাঁধ নাচালেন, বললেন সহজ গলায়, মিস্টার ব্যানার্জি, আমরা এবার বিরাজমোহনের ঘরে যেতে পারি? নিশ্চয়ই। কয়েক পা এগিয়ে সামন্ত থামলেন, ঘুরে দাঁড়িয়ে বললেন, আপনারা কেউ এখন বাড়ি থেকে বেরোবেন না, কিছু কথা আছে। মিস্টার মিত্র, আপনিও কিছুক্ষণ থাকুন। বিরাজমোহনের ঘর সিল করা ছিল, সিল ভাঙতে হলো। বলাই বাহুল্য, একজন কনস্টেবল এই ঘরের সামনে সর্বক্ষণের জন্য পাহারায় নিযুক্ত আছে। ঘরের মধ্যেকার বদ্ধ হাওয়া পরিবেশকে ভ্যাপসা গন্ধে ভরিয়ে তুলেছে। তাড়াতাড়ি জানলাগুলো খুলে দেওয়া হলো। ঘরে ঢোকার পর বাসব তীক্ষ্ণ চোখে চারিধারের তদন্ত আরম্ভ করে দিল। কোনো অসঙ্গতি চোখে পড়ল না। সেকেলে কায়দায় সাজানো একজন ধনী ব্যক্তির শোবার ঘর যেমন হওয়া স্বাভাবিক, ঠিক তাই। আসবাবের বাহুল্যতা ঘরে নেই বলেই বোধ হয় কিছুটা ছিমছাম। সামন্ত ছাড়া আর কেউ ঘরে ঢোকেনি। সকলে বারান্দায় দাঁড়িয়ে আছেন নিশ্চুপভাবে। বাসব মুখ ফেরালো, সরে এলো সামন্তর দিকে। এমন কোনো চাকর ছিল কি যে শুধু বিরাজমোহনের কাজ করত? হ্যাঁ, খাস চাকর বলতে যে বোঝায় এমন একজন চাকর আছে। কেন বলুন তো? লোকটার সঙ্গে কথা বলতাম। ডেকে দিচ্ছে। সামন্ত বেরিয়ে গেলেন। মিনিট 5 পরে লম্বা গড়নের একজন লোক ঘরে প্রবেশ করল। পরনে খাঁটো ধুতি, পোড় খাওয়া চেহারা,
বয়স আন্দাজ করা সম্ভব নয়। এখন বেশ ভীত দেখাচ্ছে ওনাকে। বাসু পাইপ ধরিয়ে নিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে ওকে দেখতে লাগলো। আগে বাবু, আমার নাম শ্রীনাথ। বিরাজবাবুর সুখ সুবিধার উপর নজর রাখতে, তাই তো? আগে হ্যাঁ। কতদিন আছো এখানে? শ্রীনাথ কিছুটা সহজ হয়ে এসেছে, বলল, এই 5 বছরের কিছু বেশি হলো। বিরাজবাবুর জন্য কি কি কাজ তোমায় করতে হতো? আগে সব কাজই, নাওয়া ধোয়ার ব্যবস্থা করা, ঘর গোছানো, সবই পারি। বেশ, আর বলতে হবে না, বুঝেছি। আচ্ছা, এবার দেখে শুনে একটা প্রশ্নের উত্তর দাও তো। শ্রীনাথ সব প্রশ্ন দৃষ্টিতে তাকালো। বাসব ঘন ঘন পাইপে কয়েকবার টান দেবার পর বলল, এখন এই ঘরে যেখানে যা ছিল ঠিক তাই আছে, তাই তো? কিছু এধার থেকে উধার হয়েছে? দৃষ্টি পিছলে গেল শ্রীনাথের এধার থেকে ওধার, এগিয়ে এবং পিছিয়ে কি সমস্ত একটা দেখে নিল। শেষে তার দৃষ্টিতে সন্তোষের ছায়া পড়ল। আগে আগে সব ঠিকই আছে। ঠিক বলছো তো? শ্রীনাথ ঘাড় চুলকাতে লাগলো। আগে আমার তো তাই মনে হচ্ছে। ছোটখাটো কিছু হারায়নি? তুমি হয়তো ছোটখাটো জিনিসগুলোর দিকে নজর দাওনি। আচ্ছা, ওই টেবিলটা থেকেই আরম্ভ করা যাক। ওর উপর তো অনেক কিছুই রয়েছে, দেখো তো ভালো করে। স্টিল আলমারির ডান পাশে রয়েছে টেবিল। সাইজে বেশি বড় নয়। গোটা কয়েক ওষুধের শিশি, পেপার ওয়েট চাপা দেওয়া কাগজ, প্রেসক্রিপশন বোধ হয়, সেভিং শেট, থার্মাল, এই ধরনের আরও কিছু টুকিটাকি জিনিস রয়েছে সেখানে। শ্রীনাথ এগিয়ে ঝুঁকে দেখতে লাগলো। ওষুধ খাবার গেলাসটা নেই বাবু? শুধু গেলাস? আর সব ঠিক আছে। কত বড় গ্লাস? ছোট মতো প্লাস্টিকের। ঠিক আছে, তুমি আবার যাও। শ্রীনাথ চলে যাবার পর বাসু ভ্রু কুঁচকে দাঁড়িয়ে রইল কয়েক মিনিট। একটা গেলাস পাওয়া যাচ্ছে না। এই গেলাসটা হারিয়ে যাওয়ার পিছনে কোনো রহস্য আছে না নিতান্তই সাধারণ ব্যাপার? ভেবে দেখার বিষয়, সন্দেহ নেই। পাইপ ধরালো বাসু। ধোঁয়া ছাড়তে ছাড়তে এগিয়ে গেল খাটের কাছে। বালিশ ইত্যাদি নেড়েচেড়ে দেখল, কাজে লাগে এমন কিছুই পাওয়া গেল না। খাটের সঙ্গে লাগোয়া টিপয়ের উপর পানের ডিবেটা খোলা অবস্থায় রয়েছে। বাসব দেখল সাজা অবস্থায় এখনো 3খানা পান রয়েছে, অবশ্য শুকিয়ে গেছে। মেঝেতে কয়ারের কার্পেট পাতা। খাটের তলাটাও দেখা দরকার। বাসব হাঁটু গেড়ে বসে ঝুঁকে পড়ল। খাটের তলায় আলো প্রবেশ করার সুযোগ একেবারে কম, ছায়া ছায়া ভাব। ভালো করে তাকাতেই দেখতে পেল মাঝামাঝি জায়গায় সাদা মতো কি একটা পড়ে রয়েছে। জিনিসটা যে কি এখান থেকে ঠাউর করা গেল না। আর কোনো উপায় না থাকায় বাসব মাথা বাঁচিয়ে খাটের তলায় ঢুকে পড়ল। পকেট থেকে দেশলাই বার করে জ্বালাতে গিয়ে 2টো কাঠি নষ্ট করল। তৃতীয় কাঠির আলোয় দেখা গেল সাদা মতো বস্তুটা। আহামরি কিছু নয়, ছোট আকারের একটা সাদা কাগজের টুকরো। হতাশ হলো বাসু। আয়তনে 2 স্কয়ার ইঞ্চের বেশি হবে না। দাগ দেখে বুঝতে পারা যায় আগে কয়েক ভাঁজ মোড়া ছিল। হাত দিয়ে কাগজের টুকরোটা তুলে নিতে যাবার মুহূর্তেই একটা সম্ভাবনা মাথার মধ্যে ঝিলিক দিয়ে উঠল ওর। হাত গুটিয়ে নিল, ভাবল মিনিটখানে, তারপর রুমাল বের করে রুমালের সাহায্যে কাগজের টুকরোটা মুড়ে নিয়ে পকেটস্থ করল। খাটের তলা থেকে বেরিয়ে এলো বাসু। দাঁড়াবার পরই কোমর টন টন করে উঠল। ঝুঁকে থাকার মাসুল। এ ঘরে আর কিছুই করার নেই। হত্যাকারী মোটামুটি নিখুঁতভাবেই নিজের কাজ শেষ করেছে বলা চলে। অবশ্য নিটোল অপরাধ কর্ম হয় না এ তো জানাই কথা, কিন্তু টোলটা যে কোথায় পড়েছে সেটাই ধরা যাচ্ছে না। বারান্দার দৃশ্য তখন অন্যরকম। বাড়ির সকলে একধারে দাঁড়িয়ে। অধীর মিত্র একটু দূরে ডেকে নিয়ে গেছেন পুরন্দরকে। কালীনাথের নামে তাকে চিঠি দেওয়া থেকে আরম্ভ করে অন্যান্য সমস্ত কথাই বলেছেন, দেখিয়েছেন চিঠিখানা। পুরন্দর সামন্ত শোনার পর অবাক হয়েছেন বলা চলে। বললেন, ভেরি ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং তো বটেই। উইলটা খুঁজে দেখতে হয়, কি বলেন? খোঁজাখুঁজির কাজটা এখনই করা যেতে পারে। বাসব এসে দাঁড়ালো। পুরন্দর বললেন সব কথা।
হত্যাকারীকে বাহবা না দিয়ে পারা যায় না। খুব ভেবেচিন্তেই প্ল্যানটা খাড়া করা হয়েছে। হত্যাকারী বিরাজমোহনের আদি অন্ত জানত। কালীনাথের কলমে সকলকে চিঠি দেওয়া হলো আগে। চিঠি পেয়ে সকলে এখানে উপস্থিত হলেন। সন্দেহভাজনের সংখ্যা বাড়িয়ে দেওয়া হলো এইভাবে। পুলিশ বিভ্রান্ত হতে বাধ্য। এরপর আবার এই চিঠি। হত্যাকারী রসিকও বলতে পারেন। আপনারা এবার উকিলের খোঁজ আরম্ভ করুন, আমি এতক্ষণ এদের সঙ্গে একটু কথা বলি। বেশ। সামন্ত ঘুরে দাঁড়ালেন। যে যার ঘরে আপনারা চলে যান। মিস্টার ব্যানার্জি আপনাদের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলবেন। ওর সঙ্গে সহযোগিতা করার অর্থই হলো পুলিশের সঙ্গে সাহায্য করা। কেউ কোনো কথা বললেন না, তবে নয়নতারা দেবী যে কিঞ্চিত বিরক্ত হয়েছেন তার মুখ দেখেই তা বুঝতে পারা গেল। মিনিট দুয়েকের মধ্যেই বারান্দা ফাঁকা হয়ে গেল। মিত্র আর সামন্ত ঢুকলেন বিরাজমোহনের ঘরে। বাসব চিন্তিতভাবে মন্থর পায় সুবীরের ঘরের দিকে এগুলো। সুবীরকে ঢুকতে দেখেছিল বলেই বুঝতে অসুবিধা হয়নি সে কোন ঘরে থাকে। মিনিট দশেকের বেশি সময় লাগলো না কথা শেষ করতে। জানাও গেল না নতুন কোনো কথা। বাসব এলো পাশের ঘরে। এবার প্রণিমা জানলার কাছে দাঁড়িয়েছিল, বিব্রত ভঙ্গি নিয়ে এগিয়ে এলো। বাসব বলল, ব্যস্ত হবার কিছু নেই। আপনার সম্পর্কে সমস্ত কথাই আমি জেনেছি। পুলিশকে যে স্টেটমেন্ট দিয়েছেন তাও আমার দেখা। তবে আর তো কিছু আমার জানা নেই। যা জানতাম পুলিশকে সবই জানিয়েছি। ঠিক কথা। আচ্ছা, যে লোকটা আপনার ঘরে ঢুকেছিল তার চেহারাটা মনে করতে পারেন? কি করে করব বলুন? ঘরে তো তখন কোনো আলো ছিল না। আবছা মতো একটা ভাব ছিল। লোকটাকে শুধু পালিয়ে যেতে দেখেছিলাম। দুর্ঘটনার পর আপনার মা এখানে এসেছিলেন, তাই তো? আজ সকালে এসেছিলেন। ঘণ্টাখানেক থাকার পর সোনারপুরে ফিরে গেছেন। বলছিলেন পুলিশ গিয়েছিল ওর কাছে। জানি। সোনারপুরের ঠিকানাটা কি? প্রণিমা টেবিলের উপরে রাখা প্যাড থেকে একটা সিট কাগজ ছিঁড়ে নিয়ে ঠিকানাটা লিখে দিল। আর কোনো প্রশ্ন না করে এক প্রস্থ ধন্যবাদ জানিয়ে বাসব বেরিয়ে এলো ঘর থেকে। এবার তাকে নিচে যেতে হবে। ওদিকে সামন্ত উইলটা পেয়েছেন। খোঁজাখুঁজি বিশেষ করতে হয়নি। বিছানার মাথার দিকে গদির তলায় ছিল ওটা। নিজের হাতেই উইলটা রচনা করেছেন বিরাজমোহন। সামন্ত দ্রুত চোখ বুলিয়ে নিয়ে এগিয়ে দিলেন মিত্রের দিকে। পড়লেন মিত্র। তার মুখে চোখে সন্তোষের ছায়া পড়ল। সামন্ত প্রশ্ন করলেন, উইলটা জেনুইন কি বলেন? নিশ্চয়। আচ্ছা, সকলকে উইলের সারমর্ম জানিয়ে দিতে নিশ্চয়ই কোনো বাধা নেই? বাধা কিসের? এখনই জানিয়ে দেওয়া যেতে পারে। আসুন। সামন্ত মিত্রকে সঙ্গে নিয়ে বারান্দায় এলেন। এই সময় বাসবও বেরিয়ে এলো প্রণিমার ঘর থেকে। পাইপ ধরিয়ে নিয়ে প্রশ্ন করল, উইলটা পেয়েছেন নাকি? মৃদু হেসে সামন্ত বললেন, হ্যাঁ, পত্রলেখক যেই হোক তার দেওয়া সংবাদে কিন্তু কোনো ভুল নেই। তাই তো দেখছি। এখন কি করবেন? মিস্টার মিত্রর সঙ্গে কথা বললাম। ওর ইচ্ছে এবং আমারও উইলটা সকলকে পড়িয়ে শুনিয়ে দেওয়া যাক। 10 মিনিটের মধ্যে ব্যবস্থা হলো। সকলে প্রণিমার ঘরে একত্রিত হলেন। ছড়িয়ে ছিটিয়ে বসলেন খাটে এবং চেয়ারগুলোতে। কারোর মুখে হাসির লেশ মাত্র নেই। গাম্ভীর্যের তকমা আটা। পুলিশি ঝামেলা ধারাবাহিকভাবে কারোর ভালো লাগতে পারে না। সামন্ত বললেন, আপনারা শুনলে খুশি হবেন। বিরাজমোহনের উইল আমরা খুঁজে পেয়েছি। তিনি বহুদর্শী ব্যক্তি ছিলেন। নিজের অর্থ ও সম্পত্তি তিনি সুষ্ঠুভাবে বন্টন করেছেন বলেই আমরা বিশ্বাস করি। যাই হোক, মিস্টার মিত্র সেই উইল আপনাদের পড়ে শোনাবেন। সকলে বেশ নড়ে চড়ে বসল। এমন একটা ব্যাপার হঠাৎ এসে পড়বে কেউ ভাবতে পারেনি। আশা ও সংশয়ের দোলায় সকলে দুলতে আরম্ভ করলেও উৎকণ্ঠা যেন ক্রমেই সকলের উপর প্রভাব বিস্তার করতে আরম্ভ করল। মিত্র উইলের ভাঁজ খুললেন। বাসব দেখল পরিষ্কার গোটা গোটা অক্ষরে বিরাজমোহন নিজের ইচ্ছে প্রকাশ করেছেন। মিত্র পড়তে আরম্ভ করলেন, আমি নাম্বার এলগিন রোড নিবাসী বিরাজমোহন করগুপ্ত সম্পূর্ণ সুস্থ ও প্রশান্ত চিত্তে নিজের শেষ উইল রচনা করিতেছি। ইহার সহিত কাহারও কোনো অনুরোধ উপরোধ বা প্ররোচনার সম্পর্ক নাই।
কৃষ্ণনগর নিবাসী আমার দীর্ঘদিনের বন্ধু প্রবীর মিত্র আজ আর ইহজগতে নাই। প্রথম জীবনে আমি তাহার অর্থ সাহায্য ও অন্যান্য সুযোগ সুবিধা না পাইলে জীবনে প্রতিষ্ঠিত হইতে পারিতাম না। সে ঋণ পরিশোধ করিবার মতো স্পর্ধা আমার নাই। তবু প্রবীরের একমাত্র পুত্র সুবীরের জন্য 50,000 টাকা রাখিয়া যাইতেছি। সে এই অর্থ গ্রহণ করিলে আমার আত্মার শান্তি লাভ করিবে। আমার আত্মীয় বর্গ সকলেই লোভী এবং স্বার্থপর। মনে প্রাণে আমি তাহাদের ঘৃণা করি। তবু ওই লোভী ও স্বার্থপরদের আমি বঞ্চিত করিতে চাই না। আমার বইমাত্র ভ্রাতা ধীরাজ মোহনকে 30,000 টাকা দিলাম। শর্ত একটাই, তাহাকে বসবাসের জন্য অন্যত্র যাইতে হইবে। আমার দূর সম্পর্কের ভগিনী নয়নতারা ও ভ্রাতুষ পুত্র প্রেম কিশোর যথাক্রমে 20,000 টাকা পাইবে। কালীনাথ ঘোষ আমার পুরাতন কর্মচারী, তাহাকে 5,000 টাকা দিলাম। পরিচিত মহলে ধারণা আমি দাম্পত্য জীবন হইতে বঞ্চিত ছিলাম। ধারণাটা ঠিক নহে। প্রমীলাকে অগ্নিসাক্ষী করিয়া বিবাহ না করিলেও সে আমার স্ত্রী মর্যাদা লাভ করিয়াছিল। সুতরাং প্রণিমা আমার আত্মজা। জন্মদাতার প্রতি কন্যার রাগ এবং অভিমান থাকিতে পারে, ইহাই স্বাভাবিক। নানা কারণে উহাদের দীর্ঘদিন উপেক্ষা করার জন্য আমি নিদারুণ লজ্জিত। স্ত্রী ও কন্যার নিকট আমি ক্ষমা প্রার্থী। নগদ 3.5 লক্ষ টাকা, বাসগৃহ এবং স্থাবর অস্থাবর আর যাহা কিছু রইল সমস্তই কন্যা প্রণিমাকে দান করিলাম। এই সঙ্গে আশীর্বাদ করিতেছি সে যেন যোগ্য স্বামী লাভ করে। আইন ঘটিত ব্যাপারে প্রখ্যাত অ্যাটর্নি শ্রী অধীর মিত্র সহযোগিতা গ্রহণ করিতে হইবে। তাহার জন্য 10,000 টাকার ব্যবস্থা রাখিলাম। এই সঙ্গে উল্লেখ রাখিতেছি উপরোক্ত সমস্ত অর্থই আয়কর মুক্ত এবং হোয়াইট মানি। ভবদীয় শ্রী বিরাজমোহন করগুপ্ত, বিরাজ ভবন, নম্বর এলগিন রোড, কলিকাতা। উইল পড়া শেষ করলেন অধীর মিত্র। কারোর মুখে কথা নেই। গভীর নিস্তব্ধতা বিরাজ করতে লাগল। শুধু প্রণিমা চোখের জল সামলাতে পারছেন না। কান্না যেন বুক ঠেলে বেরিয়ে আসতে চাইছে। সুবীর ওর দিকেই তাকিয়ে আছে এক দৃষ্টে। প্রণিমা মুখে আঁচল চাপা দিল। নীরবতা ভঙ্গ করলেন সামন্ত। ভালোই হলো বলা চলে। লোক হিসেবে বিরাজমোহন যে খারাপ ছিলেন না তা তিনি প্রমাণ করেছেন। কাউকে বঞ্চিত করেননি। নয়নতারা বলে উঠলেন, তুমি আমায় কি সমস্ত বলেছিলে না? তার তো কিছুই বলল না। ভারী হতাশ হলে বোধ হয়। ধীরাজমোহনকে লক্ষ্য করেই বলা হয়েছিল কথাটা। থমথমে মুখ নিয়ে ধীরাজমোহন উঠে দাঁড়িয়ে অসংলগ্ন গলায় বললেন, সমস্ত ধাপ্পা আমি মানি না। বেরিয়ে গেলেন তিনি ঘর থেকে। প্রেম কিশোরের মুখে তীক্ষ্ণ হাসি দেখা দিল। পৃথিবীতে কত রকম লোকই আছে, পরিশ্রম ছাড়াই 30,000 টাকা পেয়ে যাচ্ছে, তবু মনের সুখ নেই। আপনি তাহলে খুশি? বাসবের দিকে তাকিয়ে প্রেম বলল, নিশ্চয়। ফাঁক তালে 20,000 টাকা পেয়ে যাচ্ছি, খুশি হব না? তাছাড়া মেজ কাকা যে টাকাটা ধার দিয়েছিলেন সেটাও আর ফিরিয়ে দিতে হবে না। ডবল লাভ বলুন। একরকম তাই। আসুন এবার বারান্দায় যাই, কিছু কথা আছে আপনার সঙ্গে। বাসবের পিছু পিছু প্রেম বারান্দার একপাশে এসে দাঁড়ালো। বলুন। পুলিশকে কি বলেছেন আমি তা জানি, ও প্রসঙ্গে আর যাব না। অন্য একটি বিষয়ের অবতারণা করতে চাই। আর কিছু তো আমি জানি না। যা জানতাম, মানে পুলিশ যে প্রশ্ন করেছে আমি তার উত্তর দিয়েছি। বাসব পাইপে মিক্সচার ঠাসতে ঠাসতে বলল, ঠিক কথা, তবে পুলিশ জানতে চাননি এমন কিছু প্রশ্ন আমার থাকতে পারে। কাঁপা গলায় প্রেমকিশোর বলল, পারে অবশ্য, তবে নার্ভাস হবেন না। সঠিক উত্তর দিলে ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা, মইটার সম্পর্কে আপনার বিশেষ কিছু বলবার আছে? কোন মই? বাসব পাইপ ধরিয়ে নিয়ে বলল, বাগানে, আপনার মেজ কাকার ঘরের নিচে সেদিন ওই মইটা পড়েছিল। মনে রাখতে হবে ওখানে মইটা পড়ে থাকবার কথা নয়। হতে পারে, বিশ্বাস করুন আমি কিন্তু মই সম্পর্কে কিছু জানি না। আমি আপনার কাছ থেকে সত্যি কথাটাই শুনতে চাইছি।
আমি আপনাকে সত্যি কথাই বলেছি মিস্টার ব্যানার্জি। তীক্ষ্ণ গলায় বাসু বলল, বলেননি? আরও একটু সতর্ক হলে ভালো করতেন। আপনার বোঝা উচিত ছিল অপরাধ বিজ্ঞানের একটা মামুলি সূত্র আপনাকে পরে বিপাকের মধ্যে ঠেলে দিতে পারে। আমি আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। বাসব কিন্তু বুঝতে পেরেছে তার ধাপ্পা কাজে লেগে যাবে। বেশ, আমি বুঝিয়ে বলছি। ওই মইটা থেকে আমরা হাতের ছাপ তুলেছি। সেই ছাপ যে আপনার, মিলিয়ে দেখলেই বোঝা যাবে। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট পুলিশের জিপে অপেক্ষা করছেন, যদি বলেন ডেকে পাঠাতে পারি। প্রেম কিশোরের শরীরে ঘামের বন্যা নামতে আরম্ভ করেছে। খাবি খাওয়ার ভঙ্গিতে বলল, তার সঙ্গে খুনের কোনো সম্পর্ক নেই। মই বেয়ে উপরে উঠেছিলেন তাহলে স্বীকার করে নিচ্ছেন, ভালো কথা। এরপরের কিছু ঘটনাও আমি আজ করতে পেরেছি। ঝোলা বারান্দার পথ দিয়ে আপনি বিরাজমোহনের ঘরে ঢুকেছিলেন, কিন্তু মইটা স্থানচ্যুত হওয়ায় ওই পথ দিয়ে আর আপনার নেমে আসা সম্ভব হয়নি। অগত্যা আপনি পাশের ঝোলা বারান্দায় লাফিয়ে পড়ে পূর্ণিমা দেবীর ঘর দিয়ে বেরিয়ে গেছেন। প্রেম কিশোর ভীত মুখে চুপ করে রইল। বাসব বলল আবার, আপনি দেখলেন আমার আন্দাজ বাস্তবের কত কাছাকাছি। এবার আসল ঘটনাটা বলুন। চুপ করে থাকার অর্থই বিপদ ডেকে আনা। বোঝবার চেষ্টা করুন, সম্ভব হলে একমাত্র আমিই আপনাকে বাঁচাতে পারবো। আপনি বিশ্বাস করুন, খুন সম্পর্কে আমি কিছুই জানি না। মেজো কাকা আগেই মারা গিয়েছিলেন। আমি ব্যাপারটা বুঝতে পেরে ওখান থেকে সরে পড়ি। খুব ভালো কথা, আপনার কথা বিশ্বাস করলাম, কিন্তু আসল প্রশ্নের উত্তরটা তো পাওয়া গেল না। অসময়ে ফ্যান্টমের কায়দায় ও ঘরে আপনি ঢুকেছিলেন কেন? ঢুকেছিলাম মানে? বলুন। প্রেম কিশোর এবার সমস্ত কিছু ঝেড়ে ফেলার ভঙ্গিতে বলতে আরম্ভ করল। আমার অনেক টাকা দরকার হয়ে পড়েছিল। কারণটা জানতে চাইবেন না। সকলেই জানে মেজো কাকার অনেক কালো টাকা আছে। উনি যেভাবে নিজের শোয়ার ঘর পাহারা দিতেন তাতে আমার দৃঢ় বিশ্বাস হয়েছিল টাকাটা ওই ঘরেই আছে। সেদিন বিকেলে সকলে ওই ঘরে জড়ো হয়েছিলাম। আমি দাঁড়িয়েছিলাম ঝোলো বারান্দার সামনেকার দরজা ঘেঁষে। সকলের অলক্ষ্যে এক ফাঁকে ছিটকিনিটা খুলে রাখি। কালো টাকার পাহাড় থেকে কিছুটা সরিয়ে নেওয়া ছিল আমার উদ্দেশ্য। শেষ রাত্রে মই বেয়ে উঠেছিলাম। তারপর ঘরে ঢুকে কি দেখেছি, ভয়ে কিভাবে পালিয়েছি তা তো আপনি জানেন। এই হলো তাহলে আপনার কাহিনী। সমস্ত সত্যি বললেন আশা করি। অক্ষরে অক্ষরে। মাথায় ভূত চেপে গিয়েছিল বলেই কাজটা করে ফেলেছি। আমায় বাঁচান মিস্টার ব্যানার্জি। সত্যি কথা বলে থাকলে ভয়ের কিছু নেই। ঠিক আছে, আর কোনো জিজ্ঞাসা নেই, এখন আপনি যেতে পারেন। তৎপরতার সঙ্গে সামন্ত মোড় নিলেন। স্টিয়ারিং এর উপর 2 হাত রেখেই ঘাড় ফিরিয়ে বললেন, নতুন কোনো কথা বোধ হয় আপনি ওদের কাছ থেকে বার করতে পারেননি। বাসবের মুখে জ্বলন্ত পাইপ। না, তবে একটা ব্যাপারে আমি নিশ্চিত হতে পেরেছি। কোন ব্যাপারে? প্রেম কিশোর সম্পর্কে যে অনুমান করেছিলাম তা সত্যি। বেকায়দায় পড়ে কথাটা স্বীকার করে নিয়েছে। আচ্ছা, এতে কি প্রমাণ হচ্ছে মিস্টার ব্যানার্জি? এখনই জোর দিয়ে কিছু বলা যায় না, তবে দেখুন, মূল সূত্রটার কাছে পিঠেই আমরা আছি। আমরা তবে দেখতে পাচ্ছি না। আচ্ছা, উইল সম্পর্কে আপনার ধারণা কি? শেষ পর্যন্ত বিরাজমোহন পূর্ণিমাকে স্বীকার করে নিয়েছেন, এ কম কথা নয়। তাছাড়া আমি কিন্তু উইলের শেষ কটা লাইন সম্পর্কে বিশেষ আগ্রহী। উনি লিখেছেন, উপরোক্ত সমস্ত অর্থই আয়কর মুক্ত এবং হোয়াইট মানি, অর্থাৎ কালো টাকাও তার আছে। এদের কেউ কেউ সে কথা আমাদের বলেওছেন। এখন প্রশ্ন হচ্ছে, সেই সমস্ত কালো টাকা কোথায় গেল? আমার মনে এই বিশ্বাসই ক্রমে দৃঢ় হচ্ছে, ওই টাকাই হলো খুনের প্রকৃত মোটিভ। টাকাটা উনি অন্যত্র রেখেছিলেন এখন তাই মনে হচ্ছে। তবে নিজের শোবার ঘর এমন সুরক্ষিত অবস্থায় রেখেছিলেন কেন? নিশ্চয়ই অকারণে নয়। আমার মনে হয় কালো টাকার বোঝা আগে ওই ঘরে ছিল। কিছুদিন আগে উনি সরিয়ে নিয়ে গিয়েছিলেন অন্যত্র, কিন্তু সকলকে ধোঁকা দেওয়ার জন্য নিজের ঘরে সুরক্ষার ব্যবস্থা আগের মতোই বজায় রেখেছিলেন। বাসব বলল, একজন শুধু জানতো টাকাটা কোথায় আছে,
লোভ তাকে সাপটে ধরেছিল। বলা বাহুল্য সেই হত্যাকারী। কে হতে পারে? অবশ্যই সে বিরাজমোহনের কাছের লোক। তা তো হবেই। প্রেম কিশোর বোধ হয় সেই লোক নয়। না, কেন নয়? আপনাকে আগেও বলেছি পোস্টমর্টমের রিপোর্ট আমার যুক্তিকে সমর্থন করেছে। মোটামুটি আপনি কিরকম বুঝছেন তাই বলুন। খুব খারাপ বুঝছি না। এই কেসের একটা সুরাহা তাড়াতাড়ি হবে। ভালো কথা, আমি একবার প্রমীলা দেবীর সঙ্গে দেখা করতে চাই। বলছি, সোনারপুর যাবেন? আপনারা অবশ্যই কথা বলেছেন, আমিও একবার মহিলার সঙ্গে দেখা করতে চাই। বেশ তো, কবে যেতে চান? কাল সকালে। হ্যাঙ্গারফোর্ড স্ট্রিটের মুখে এসে জিপের বুক ঘোরালেন সামন্ত। বললেন, ডিপার্টমেন্টের একজনকে সঙ্গে দিয়ে দেব। পুলিশের লোক সঙ্গে থাকলে মহিলা অসহযোগিতা করতে সাহসী হবেন না। 9টা বাজার কয়েক মিনিট আগেই বাসব সোনারপুরে পৌঁছে গেল। কলকাতা থেকে রওনা হতে সামান্য বিলম্ব হয়ে গিয়েছিল, নয়তো আরও আগাম পৌঁছে যেত। শৈবালের হাতে একটা অপারেশন থাকায় সে আসতে পারেনি। অবশ্য গোয়েন্দা দপ্তরে সুদেব সোম আছেন। স্টেশনের একপাশে গাড়ি রেখে ওরা এগুলো। জানা থাকলেও ছোট জায়গায় সময় সময় ঠিকানা খুঁজে পাওয়া ঝামেলার ব্যাপার হয়ে পড়ে। সামনেই একটা চায়ের দোকান, আড্ডাখানা বলাই ভালো। এখানে সঠিক হদিশ পাওয়া যাবেই। বাসবের অনুমান একেবারে মিথ্যে নয়। একজনকে প্রশ্ন করতেই জানা গেল, সামনের রাস্তা ধরে 100-3 গজ যাবার পরে বাঁ ধারে হলদে রঙের একতলা একটা বাড়ি পাওয়া যাবে, ওইটাই। সঠিক নির্দেশ পাওয়া গিয়েছিল। বার কয়েক কড়া নাড়াবার পর দরজা খুলে গেল। সধবা এবং বৃদ্ধবার মাঝামাঝি রফা করে নেওয়ায় পোশাকে সজ্জিত মহিলা দরজার মাঝামাঝি এসে দাঁড়ালেন। দু চোখে বিস্ময়ের ছাপ। বাসব এক নজরেই বুঝতে পারল মহিলা এককালে বেশ সুশ্রী ছিলেন, তার চেহারার ছাপই মেয়ের উপর পড়েছে। আপনারা কোথা থেকে আসছেন? নমস্কার, আমি কলকাতা থেকে এসেছি। বিরাজবাবুর হত্যাকাণ্ডের তদন্ত ভার আমার উপরে পড়েছে। আপনার সঙ্গে কিছু কথা ছিল। বাড়ির ভেতরে যাওয়ার যদি অনুমতি করেন আর কি। দ্রুত গলায় প্রমীলা বললেন, ভেতরে আসুন। আমি কিন্তু... সুদেব নিজের পরিচয়পত্র এগিয়ে ধরে নিয়ে বলল, আগে ইনি একদম বিখ্যাত গোয়েন্দা, এর সঙ্গে সহযোগিতা করার অর্থই হলো পুলিশকে সাহায্য করা। প্রমীলা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে নিয়ে বললেন, আমি আর কি জানি বলুন, ঘটনাস্থলে তো আর ছিলাম না। জানি আপনার সঙ্গে পুলিশের কি কথাবার্তা হয়েছে, আমার তাও জানা। কথাটা কি জানেন, অতীতে দেখা গেছে যিনি খুন হয়েছেন তার সম্পর্কে যত বেশি জানা যায়, রহস্যের আবরণ তত স্বচ্ছ হয়ে আসে। ভেতরে আসুন। প্রমীলার পিছু পিছু ঘরে ঢুকলো দুইজনে। দামি আসবাবপত্র না থাকলেও ঘরখানা বেশি পরিষ্কার এবং সাজানো গোছানো। মোরাদাবাদী বেতের নিচু আকারের দুখানা চেয়ার অধিকার করল বাসব ও সুদেব। প্রমীলাও বসলেন। ক্লান্ত গলায় বললেন, মেয়ের জন্য আমি অত্যন্ত উদ্বিগ্ন। ওখানে আটকে রয়েছে তো, ও ছাড়া আমার আর কেউ নেই। বলুন, কি জানতে চান? প্রণিমা দেবীর জন্য চিন্তিত হবেন না, ওখানে উনি ভালোই আছেন। আচ্ছা, বিরাজ ভবনে আপনি আগেও কখনো গেছেন? বহু বছর আগে একবার গিয়েছিলাম, তখন বাড়িখানা সবে কেনা হয়েছে। বিরাজবাবুর সঙ্গে কিভাবে সংযোগ ঘটেছিল তা জানতে চেয়ে আপনাকে বিব্রত করতে চাই না। আপনি বলুন, হঠাৎ উনি আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দূরে সরে গেলেন কেন? ইতস্তত করে প্রমীলা বললেন, মন ভরে গিয়েছিল বোধহয়। তাই কি? আবার এমনও হতে পারে উনি অত্যন্ত খেয়ালি লোক ছিলেন, খেয়ালের বশবর্তী হয়েই হয়তো দূরে চলে গিয়েছিলেন। কিংবা বলুন। হয়তো অন্য কোনো মেয়ের সঙ্গে যোগাযোগ হয়েছিল। তবে আমার সঙ্গে সম্পর্ক
একেবারে শেষ করে দেননি। কি রকম? আমাকে নিয়মিত টাকা পাঠাতেন। এ মাসে পাঠিয়েছিলেন? হ্যাঁ, 7 তারিখে টাকাটা পেয়েছি। কিছু মনে করবেন না, কত টাকা পাঠাতেন? 250 টাকা। ওর অসীম অনুগ্রহ। টাকাটা না পেলে আমার বেঁচে থাকা দুষ্কর হতো। ওই টাকায় আপনার সংসার চলে যায়? কেন যাবে না বলুন? বাড়ি ভাড়া দিতে হয় না। বাড়িখানা উনি আমায় কিনে দিয়েছিলেন। একলা মানুষ। মেয়ে ছোটবেলা থেকেই বোনের কাছে থাকতো, বড় হওয়ার পর কাজ করছে। তাছাড়া আমিও টুকটাক করি। আচ্ছা, টাকাটা লোক এসে দিয়ে যেত? না, মানি অর্ডার আসতো। বিরাজবাবু নিজের হাতে মানি অর্ডারের ফর্ম ভরতেন? আগে নিজেই লিখতেন, এবারে মানে বছর 3 ধরে উনি আর লিখতেন না। হাতের লেখাটা অন্য কারুর। কুপনে কিছু লেখা থাকতো কি? উনি নিজে কোনো কথা লিখতেন না, কিন্তু ইদানিং লেখা থাকতো, মামুলি 2-4 কথা। যেমন? এই এত টাকা পাঠানো হলো, প্রাপ্তি সংবাদ দেবেন। নিচে কোনো নাম লেখা থাকতো না। প্রতিবারই আমি একটা পোস্ট কার্ড লিখে প্রাপ্তি সংবাদ জানিয়ে দিতাম। বাসব ভ্রু কুঁচকে কি একটা চিন্তা করলো, তারপর বলল, কুপনগুলো দেখতে পেলে ভালো হতো, পাওয়া যাবে কি? কেন পাওয়া যাবে না? আমার কাছে সব কুপনই আছে, যত্ন করে প্রত্যেকটা রেখে দিয়েছি। চমৎকার। সব দরকার নেই, এবারের কয়েকখানা পেলেই ভালো হয়। এনে দিচ্ছি। প্রমীলা পাশের ঘরে চলে গেলেন। সুদেব এতক্ষণ চুপচাপই প্রশ্ন উত্তর শুনছিল, তবে তাকে কিছুটা নিরাশ হতে হয়েছে। বাসব এই ধরনের মামুলি সমস্ত প্রশ্ন নিয়ে নাড়াচাড়া করবে ভাবতেও পারেনি। বড় কর্তারা বাসবের প্রশংসায় একেবারে পঞ্চমুখ, অথচ শেষ পর্যন্ত বলেই ফেলল, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। বলুন। আপনার প্রশ্নগুলো। কথাটা কি জানেন, আমার কাজের ধারাই এরকম। তুচ্ছ সমস্ত ব্যাপার থেকে অতীতে আমি বহুবার বিরাট সূত্রের কাঠামো গড়ে তুলেছি। আজকের কথাই ধরুন না। আপনি কি? হ্যাঁ, ওখানে না এলে অন্ধকার হাতড়ানো আমার বন্ধ হতো না। ভদ্রমহিলার সঙ্গে কথা বলার পর এখন আমার মনে হচ্ছে 12 আনা কাজই প্রায় শেষ হয়ে গেল। বলেন কি? আমি তো কিছুই বুঝতে পারিনি। বাসু মৃদু হাসল। আমার ধারণায় মানি অর্ডারের ব্যাপারটাই মূল চাবিকাঠি। বিরাজমোহনীকে টাকা পাঠাতেন, এর মধ্যেই রহস্যের কি আছে? রহস্য ওখানে নয়, পরে যার হাতের লেখা মানি অর্ডার ফর্মে থাকতো আমি তাকেই মিন করছি। অর্থাৎ সেই লোক বিরাজমোহনের বিশেষ আস্থাভাজন। অর্থাৎ সেই লোক বিরাজমোহনের সমস্ত কিছুই জানে। অর্থাৎ কালো টাকা কোথায় জমা রাখা হতো তাও তার হয়তো অজানা নয়। অর্থাৎ এইরকম আরো বহু অর্থাতের বোঝা আমি অচিরেই এবার হালকা করে ফেলতে পারবো। সুদেব আর কিছু বলতে পারল না, অবাক হয়ে তাকিয়ে রইল বাসবের দিকে। প্রমীলা আরও কয়েক মিনিট পরে ফিরে এলেন। একটা ট্রে বয়ে এনেছেন। ট্রেতে 2 কাপ ধুমায়িত চা আর বড় একটা প্লেটে 4টে বাড়ির তৈরি নারকেলের মিষ্টি। এত তাড়াতাড়ি চা যে কিভাবে তৈরি করা সম্ভব হলো বাসব তা ভেবে পেল না। বলল, কি দরকার ছিল সমস্ত? প্রমীলা বললেন, ও কথা বলবেন না। এত দূর এসেছেন, সামান্য কিছু জলযোগ করবেন না তা কিভাবে হয়? আপনারা আরম্ভ করুন, আমি জল নিয়ে আসি। উনি আবার পাশের ঘরে চলে গেলেন। দক্ষিণ হাতের কাজ শেষ হতে মিনিট 10 লাগলো। বাসব এবার মানি অর্ডারের কুপনগুলো নিয়ে পড়ল। একটা প্লাস্টিকের খাপের মধ্যে একগাছা কুপন ছিল, সমস্তই চলতি বছরের। বাসব সাগ্রহে ওগুলো নেড়ে চেড়ে দেখতে লাগলো। শেষে, একটা কুপন নিতে চাই আর কি। প্রমীলা বললেন, নিন না। সত্যি কথা বলতে এগুলো আর আমার কোন কাজে লাগবে? এবার তাহলে উঠি। সহযোগিতার জন্য ধন্যবাদ।
কি আর এমন সহযোগিতা, আপনাকে দেখে তো ভয় পেয়ে গিয়েছিলাম। না জানি কি সমস্ত জিজ্ঞাসা করবেন। আপনার সহযোগিতা যে কত মূল্যবান তা আমি বলে বোঝাতে পারবো না। ভালো কথা, আপনাকে একটা সুসংবাদ দিই। বিরাজবাবু প্রণিমা দেবীকে উইল করে কয়েক লক্ষ টাকা দিয়ে গেছেন, বাড়িখানাও। প্রমীলা হতবাক হয়ে গেলেন। কি বলবেন তা তিনি ভেবে পেলেন না। বাসব আবার বলল, বাস্তব সময় সময় কাহিনীকে ছাপিয়ে যায়। যা বললাম একেবারে বর্ণে বর্ণে সত্যি। বিরাজবাবু আপনাদের স্বাচ্ছন্দ্যের ভালো ব্যবস্থাই করে দিয়ে গেছেন। এখানে আর অপেক্ষা করবেন না, এখন আপনার মেয়ের কাছে গিয়ে থাকা উচিত। চলি, নমস্কার। কালীনাথ জড়সড়ভাবে বসেছিল। অবস্থা তার একেবারে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচির মতো। বাসব সামনের সোফায় বসে পাইপের ধোঁয়া ছেড়ে চলেছে। কালীনাথকে একবার ভালোভাবে দেখে নিয়ে সেন্টার টপের উপরে পাইপটা নামিয়ে রাখলো। বলল, আপনি এত ঘাবড়াচ্ছেন কেন? আপনি যে আমার প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন এ তো ভালোই হলো। আমার আন্দাজটা যে ঠিক তা প্রমাণ করার সুযোগ পেলাম আর কি। কাঁপা কাঁপা গলায় কালীনাথ বলল, আমার কোনো বিপদ হবে না তো? বিপদ কেন? লোভকে জয় করে আমাকে যখন সব কথাই বলে ফেলেছেন তখন আর কোনো বিপদ নেই। আপনি যাতে সহজভাবে সমস্ত কিছু বলতে পারেন তাই তো আপনাকে বাড়িতে ডেকে পাঠিয়েছি। ভালো কথা, এখন ওখানকার খবর কি? কোন খবরের কথা বলছেন? কে কি বলছে আর কি? ধীরাজবাবু কিন্তু রেগে গেছেন, গজগজ করছেন সব সময়। কেন? আরে উইলের বয়ান তো ওর ভালো লাগেনি। এতে কারোর কিছু বলার থাকতে পারে না। বিরাজবাবু নিজের সম্পত্তি ইচ্ছে মতো দান করার অধিকারী ছিলেন। নয়নতারা দেবী বোধহয় খুশি হননি। না। ঠিক আছে, এবার আপনি যেতে পারেন। 1 মিনিট সময় নষ্ট না করে কালীনাথ ঘর থেকে নিষ্ক্রান্ত হলো। বাসব মৃদু হাসল সেদিকে তাকিয়ে। তারপর উঠে গিয়ে ফোন স্ট্যান্ডের সামনে দাঁড়ালো। ক্রোডল থেকে রিসিভার তুলে নিয়ে একটা নম্বর ডায়াল করতে লাগলো। কয়েকবার রিং হবার পর সাড়া পাওয়া গেল। নমস্কার, কে কথা বলছেন? প্রেমকিশোর বাবু নমস্কার, আমি বাসব। দয়া করে প্রণিমা দেবীকে একবার ডেকে দিন তো, দরকার ছিল। রিসিভার হাতে নিয়ে মিনিট 2 অপেক্ষা করার পর পাওয়া গেল। কে? প্রণিমা দেবী নমস্কার। এই সময় বিরক্ত করবার জন্য খুবই দুঃখিত। একটা সহযোগিতা চাই আপনার কাছ থেকে। আপনার মা এসেছেন নিশ্চয়ই। গতকাল আমি সোনারপুরে গিয়েছিলাম। এরকম পরিস্থিতিতে একটু অস্বস্তি বোধ আসবেই, ক্রমে সব ঠিক হয়ে যাবে। যা বলছিলাম, আপনার সহযোগিতা আমার একান্তই কাম্য। বাইরে এই সময় যান্ত্রিক শব্দ পাওয়া গেল। গাড়ি বারান্দার নিচে তখন লালবাজার থেকে আগত জিপটা এসে পৌঁছেছে। সামন্ত জিপ থেকে নামলেন। গৃহকর্তাকে খবর পাঠাবার প্রয়োজনীয়তা তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। পর্দা সরিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করার পরই লক্ষ্য করলেন বাসব ক্রেডলের রিসিভার নামিয়ে রেখেছেন। আসুন মিস্টার সামন্ত। মৃদু হেসে বাসব বলল, একটা ভালো সংবাদ এখন প্রস্তুতির পথে। প্রণিমাকরকে এইমাত্র ফোন করলাম। কালীবাবুকে ডেকেছিলাম, তিনি কিছুক্ষণ হলো গেছেন। সব মিলিয়ে পরিবেশ জমিয়ে তোলার চেষ্টা করছি। বাহাদুর এলো বলে চা খেয়েই আমরা বিরাজ ভবনের উদ্দেশ্যে রওনা হব। তারপর দেখতে হবে আমি যে জাল ফেলেছি তাতে মাছ ওঠে কিনা। প্রণিমা আধ বোঝা চোখে বিছানায় শুয়ে আছে। প্রমীলা খাটের একধারে দাঁড়িয়ে আছে, তার মুখে উদ্বিগ্নতার ছায়া। সুবীর দাঁড়িয়ে আছে জানলার ধারে, কিছুটা সচকিত সে। রজত সেন এতক্ষণ প্রণিমার শরীর পরীক্ষা করছিলেন। এখন টেবিলের উপর প্যাড রেখে প্রেসক্রিপশন লিখছেন। প্রেসক্রিপশন লেখা হয়ে গেলে ডাক্তার সেন বললেন, সাময়িক দুর্বলতার জন্য মাথা ঘুরে গিয়েছিল, চিন্তার কোনো কারণ নেই। মিস কর, উঠে পড়ুন। ওষুধ লিখে দিয়েছি, বিকালের মধ্যেই চাঙ্গা হয়ে উঠবেন। কিছুক্ষণ আগে বাথরুম থেকে বেরোবার পরই প্রণিমার মাথাটা ঘুরে গিয়েছিল। চেষ্টা করেও দেয়াল ধরতে পারেনি, পড়ে গিয়েছিল মাটিতে। বারান্দায় তখন সুবীর আর প্রেম কিশোর দাঁড়িয়েছিল। ছুটে এসেছিল ওরা।
তারপরই কালীনাথ ডেকে এনেছিল ডাক্তার সেনকে। এই ব্যাপারে বাড়িতে বেশ সাড়া পড়ে গেছে। সকলে জড়ো হয়ে রয়েছেন বারান্দাতে। রজত সেন ঘর থেকে বেরিয়ে আসতেই নয়নতারা প্রশ্ন করলেন, কি হয়েছে ডাক্তারবাবু? বিশেষ কিছু না, মাথা ঘুরে গিয়েছিল। বোঝো ব্যাপারখানা, এক গাদা টাকা পাচ্ছে, এখন মাথা ঘুরলেও ডাক্তার দরকার হয়। আগে বোধহয় টাইফয়েডেও কবিরাজ আসতো না। বিরক্তি সুরে বিরাজমোহন বললেন, তুমি থামবে? কেন থামবো? আমার গা জ্বলে যাচ্ছে। কোথা থেকে হুট করে এসে একেবারে জমিয়ে বসলো, আবার মাও এসে জুটেছে সঙ্গে। এত সহজে হাল ছেড়ে দেবার লোক আমি নই। চুপচাপ দেখে যাও না আমি কি করি। এমন একখানা চাল দেব। বেশি চাল মারতে যেও না, হুড়মুড়িয়ে মুখ থুবড়ে পড়বে, তখন সত্যিই খেলাটা জমে যাবে। প্রেম বাড়াবাড়ির একটা সীমা আছে। প্রেম কিশোর নির্বিকার গলায় বলল, আছে কিনা জানি না, তবে আমি বাড়াবাড়ি করবই। তোমার সাধ্য থাকলে বাধা দাও। ধীরাজমোহন প্রায় চিৎকার করে উঠলেন, তুমি ভাবছোটা কি? মুখে যা আসবে তুমি তাই বলবে? তুমি কি মনে করো আমি তোমার খেয়ে পড়ে বেঁচে আছি? প্রেম কিশোর কিছু বলার আগেই পুরন্দর সামন্তকে উপরে উঠে আসতে দেখা গেল, পেছনে বাসব। দুইজনের কানেই তপ্ত বাক্য বিনিময়ের কিছুটা গিয়েছিল। গোলমালটা কি নিয়ে সামন্ত আঁচ করে নিয়েছিলেন। উনি এসে দাঁড়ালেন সকলের সামনে। কিছুই জানেন না এমন ভঙ্গিতে প্রশ্ন করলেন, বিশেষ কিছু ঘটেছে কি? প্রেম কিশোর বলল, নতুন আর কি ঘটবে? আমি কিছু বলতে গেলেই আমার পরম পূজনীয় পিতৃব্য রেগে আগুন হয়ে উঠছে। আসল কথাটা হচ্ছে, উইলের বক্তব্য ওর পছন্দ নয়। তাই কি? তীক্ষ্ণ গলায় ধীরাজমোহন বললেন, হ্যাঁ তাই। ওই মেয়েটা দাদার, এ কথা আমায় বিশ্বাস করতে হবে। এ সমস্ত পাগলামি বন্ধ করুন। আমি হলাম ওর নিকট আত্মীয়। ওর যা কিছু আছে আমি তার একমাত্র দাবিদার। এই সমস্ত কথা অর্থহীন। যা কিছু লিখবার আপনার দাদাই লিখে গেছেন, তার নির্দেশ মেনেই চলতে হবে। আমি মানব না। গায়ের জোরে সবকিছু সমাধান করা যায় না। আপত্তি থাকলে আপনি আইনের আশ্রয় নিন। কোর্টের দরজা খোলাই আছে, সেখানে যান। এবার নয়নতারা একেবারে ঝলসে উঠলেন। উইলটা জাল নয়, তার প্রমাণ কি? আপনার ক্ষেত্রে ওই একই কথা। সন্দেহ জেগে থাকলে উইল চ্যালেঞ্জ করুন। তবে আমার ব্যক্তিগত মত যদি নেন, বলবো পণ্ডশ্রম করবেন না। উইলটা জেনুইন, কোর্টে তা প্রমাণ হয়ে যাবে। মাঝ থেকে আপনারা হ্যাম্পার্ড হবেন আর কি। কালীবাবু, কয়েকটা চেয়ারের ব্যবস্থা করুন এখানে। তদন্তের ব্যাপারে সকলের সঙ্গে আমাদের কিছু আলোচনা আছে। হ্যাঁ, চেয়ারের ব্যবস্থা এক্ষুনি হচ্ছে। আমাকেও কি থাকতে হবে স্যার? নইলে যদি ওষুধটা কিনে নিয়ে আসতাম। ওষুধ? মিস করের শরীর সামান্য খারাপ হয়েছিল, এখন ভালো আছেন। ও কালীবাবু, আপনি চেয়ারের ব্যবস্থাই করুন। প্রেসক্রিপশনটা আমায় দিন। কনস্টেবলদের দিয়ে আমি ওষুধটা আনিয়ে দিচ্ছি। 10 মিনিটের মধ্যে বারান্দার চেয়ারের ব্যবস্থা হলো। সকলে বসলেন বেজার মুখে। প্রমীলাও এলেন, প্রণিমাও এসে বসল। বাসব এতক্ষণ কথা বলেনি, একপাশে দাঁড়িয়ে পাইপ টানছিল। এবার মুখ থেকে পাইপ নামিয়ে সামন্তর পাশের চেয়ারখানা দখল করল। বলল, উইলের প্রসঙ্গ শেষ হয়ে গেছে বলে আপনারা ধরে নিন। সত্যি শুনিয়ে কথা বাড়িয়ে আর কোনো লাভ নেই। যাই হোক, এবার আমি তদন্তের কথাতেই আসছি। এই কেসের সঙ্গে আমি সরাসরিভাবে যুক্ত নই, আপনারা জানেন। মিস্টার সামন্তর অনুরোধে আমি আগ্রহ না দেখিয়ে পারিনি। আপনারা শুনে খুশি হবেন, তদন্তের ব্যাপারে আমরা মোটামুটি শেষ সীমায় এসে উপস্থিত হয়েছি। কেউ কিছু বললেন না। বাসব আবার বলতে আরম্ভ করল, যে কোনো খুনের প্রথম কথা হলো মোটিভ। রাগের মাথায় কিছু ঘটে গেল, সে কথা স্বতন্ত্র। প্ল্যান করে যে খুন হবে তার পিছনে একটা মোটিভ থাকতে বাধ্য। আবার এই মোটিভই অনেক ক্ষেত্রে হত্যাকারীকে ধরিয়ে দেয়। কাজেই তদন্তকারীকে প্রথমেই মোটিভের সন্ধান করতে হয় আর কি। আমরাও বিরাজবাবুকে হত্যা করার নেপথ্যে যে কারণ আছে তার সন্ধান পেয়েছি। উইলে যে হিসেবটা আপনারা দেখলেন, স্বাভাবিক কারণেই ওটা সাদা টাকা। অথচ আপনারা প্রায় সকলেই জানতেন বিরাজবাবুর প্রচুর কালো টাকা আছে। তার মৃত্যুর পর কিন্তু সেই টাকার সন্ধান পাওয়া গেল না। মোটিভ ওটাই। সুতরাং
আমায় অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আপনাদের মধ্যে কেউ একজন ওই টাকা আত্মসাৎ করবার জন্যেই বিরাজবাবুকে হত্যা করেছেন। এখন প্রশ্ন হচ্ছে ঘটনাটা ঘটল কিভাবে। বলাই বাহুল্য, হত্যাকারী একজন চতুর ব্যক্তি, ভেবে চিন্তে যে প্ল্যান খাড়া করেছিলেন একেবারে নিপুণভাবে। প্রেম কিশোর কিছু বলতে যাচ্ছিল, হাতের ইশারায় তাকে সামন্ত বললেন, আগে ওকে সব কথা বলতে দিন। হত্যাকারী এমন একজন লোক যাকে বিরাজমোহন বিশ্বাস করতেন, নিজের জীবনের সব কথাই নিশ্চয়ই বলেছিলেন, কাজেই ভালো একটা প্ল্যান খাড়া করতে হত্যাকারীর কোনো অসুবিধা হয়নি। এবার খুনের ধরনের কথায় আসা যাক। উনি মারা গেছেন রাত 1টার মধ্যে। ঘরের প্রধান দরজা ভেতর থেকে তালা দিয়ে বন্ধ ছিল। ঝোলা বারান্দার পথ দিয়ে কেউ এসে গভীর রাতে ওকে কিছু খেতে বলল। উনি সঙ্গে সঙ্গে খেয়ে ফেললেন। এ কথা নিশ্চয়ই বিশ্বাসযোগ্য নয়। ব্যাপারটা তাহলে ঘটেছিল কিভাবে? আসল কথা হলো, বিরাজমোহনের মৃত্যুর সময় হত্যাকারী তার ধারে কাছেই ছিল না। তিনি এমন একটা ব্যবস্থা করেছিলেন যাতে বিরাজমোহন নিজেই সায়ানাইড খেয়ে মারা গিয়েছিলেন। সুবীর বিস্মিত গলায় বলল, স্ট্রেঞ্জ, এবার নিশ্চয়ই বলবেন এই নাটের গুরুটাকে। বাসব আরেক দিকে দৃষ্টি নিবন্ধ করে বলল, সে কথাতেই আসছে এবার। ডক্টর সেন, আপনার সঙ্গে ছোট্ট একটা প্রতারণা করার জন্য আমি দুঃখিত। রজত সেন বেশ অবাক হলেন। প্রতারণা? আমি কিছু বুঝতে পারছি না, কি হয়েছে বলুন তো। কিছুক্ষণ আগে আমি প্রণিমা দেবীকে ফোন করে বলেছিলাম উনি যেন অসুস্থতার ভান করে, পেট ব্যথা, মাথা ঘোরা ইত্যাদি, এমন রোগ যা চিকিৎসকরা ছট করে ধরতে পারে না, অথচ রোগীকে বিশ্বাস করে। আসল কথাটা হলো, এই সময় আপনাকে আমার এখানে দরকার ছিল। কেন বলুন তো? বাসবের মুখে বিচিত্র হাসি দেখা গেল। এত কথা শোনার পরও প্রশ্ন করছেন কেন? পরিকল্পনাটা ভালোই করেছিলেন, তবে পেশাদার নন তো, তাই কিছু ফাঁক ফোকর রয়ে গিয়েছিল। ওই একটা ফোঁকর দিয়ে গলে যেতে পেরেছি বলেই আপনার আসল রূপটা এত তাড়াতাড়ি আমার পক্ষে দেখা সম্ভব হলো। রজত সেন ঝটিতে উঠে দাঁড়ালেন, প্রায় চিৎকার করে বললেন, কি সমস্ত বকছেন? কিসের পরিকল্পনা? একজন ভদ্রলোককে অপমান করার পরিণাম কি আপনি জানেন? জানি বই কি, সমস্ত রকম দায়িত্ব নিয়েই আমাকে বলতে হচ্ছে। আপনি ঠান্ডা মাথায় যে একটা খুন করেছেন, আপনাকে দেখলে কিন্তু বিশ্বাস করা শক্ত। দুর্ঘটনার আগের দিন সন্ধ্যায় দ্বিতীয়বার এ বাড়িতে যখন ফিরে আসেন, তখন একটা ওষুধের ব্যবস্থা আপনি করেছিলেন। হয়তো বলেছিলেন শুতে যাওয়ার আগে খেয়ে নিতে। এতে কোনো অস্বাভাবিকতা ছিল না। গৃহচিকিৎসক হিসেবে এরকম নির্দেশ আপনি সহজেই দিতে পারেন। সরল বিশ্বাসে বিরাজমোহন কোনো পাউডার জাতীয় ওষুধের মেশানো সায়ানাইড খেয়ে ফেলেছিলেন। আপনি এ সমস্ত প্রমাণ করতে পারবেন? কোর্টে প্রমাণ দাখিল করার দায়িত্ব আমার নয়, পুলিশের। পুলিশের পক্ষ থেকে সে ব্যাপারে যে উপযুক্ত পরিচয় দেওয়া হবে তাতে কোনো সন্দেহ নেই। তবে সামান্য 2-4টে প্রমাণ এখনই যে উপস্থিত করতে পারি তা নয়। যেমন ধরুন, যে মোড়কে ওই বিশেষ ধরনের ওষুধ বিরাজমোহনকে দিয়েছিলেন, আমি সেটা খাটের তলা থেকে উদ্ধার করেছি। পরীক্ষা করলেই তাতে সায়ানাইডের উপস্থিতি ও আপনার হাতের ছাপ কিন্তু পাওয়া যাবে। যে গ্লাসে উনি ওষুধ গুলে খেয়েছিলেন, পরের দিন সকালে এসে ওটা সরিয়েছিলেন আপনি। কি বলেন কালীবাবু? আমি তো তাই দেখলাম স্যার। সকলে যখন মরা নিয়ে ব্যস্ত, উনি তখন ওই মাটি থেকে গ্লাসটা তুলে নিয়ে ব্যাগের মধ্যে ভরে রাখলেন। গ্লাসটা সরানো দরকার ছিল। ডক্টর সেন, আপনি চাননি প্রমাণ হোক বিষ বিরাজমোহন নিজেই খেয়েছিলেন, কারণ সন্দেহটা তাহলে বাড়ির কারোর না কারোর উপরে চাপিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। সকলের মনেই বোধ হয় প্রশ্ন জেগেছিল, গ্লাস ঘটিত ব্যাপারটা কালীবাবু জানেন, এ কথা আমি জানলাম কিভাবে? ধীরাজবাবুর একটা কথা আমাকে সচকিত করেছিল। তিনি জানান, কালীবাবু নাকি বলেছেন এখানে চাকরি না থাকলেও ওর কোনো অসুবিধা নেই, অনেক টাকা পেতে চলেছেন উনি। আমি ব্ল্যাকমেলিং এর গন্ধ পেলাম। কালীবাবুকে ডেকে পাঠালাম বাড়িতে, চেপে ধরলাম। উনি স্বীকার করতে বাধ্য হলেন। ডাক্তারবাবুকে গ্লাসটা সরিয়ে ফেলতে দেখেই উনি বুঝতে পেরেছিলেন খুনটা কে করেছে। ভয় দেখিয়ে টাকা আদায় করার একটা পরিকল্পনা ছিল ওর। বিরাজমোহন যে ডক্টর সেনকে বিশ্বাস করতেন
তার সবচেয়ে বড় প্রমাণ নিজের গুপ্ত জীবন সম্পর্কে সব কথাই জানিয়েছিলেন এবং প্রমীলা দেবীকে মাসে মাসে টাকা পাঠাবার ভার ইদানিং ওকেই দিয়েছিলেন। কিছু মানি অর্ডার কুপন আমি সংগ্রহ করেছি, তাতে যে হাতের লেখা আছে তার সঙ্গে কিছুক্ষণ আগে প্রণিমা দেবীর জন্য যে প্রেসক্রিপশন করেছেন তার লেখা একেবারেই মিলে যাচ্ছে। বিরাজমোহনের প্রেসক্রিপশনের সঙ্গে আমি মিলিয়ে দেখেছি, একই হাতের লেখা। রজত সেন কিছু একটা বলতে গিয়েও যেন বললেন না। কালো টাকা প্রসঙ্গে বলা যেতে পারে সেই বিপুল অর্থ এ বাড়িতে নেই। বিরাজমোহন বিশ্বাসী ডক্টর সেনের হাত দিয়ে টাকাটা অন্যত্র সরিয়েছিলেন নিজেকে আইনের চোখে নিরাপদ রাখার জন্যে। অবশ্য সঙ্গে সঙ্গেই নিজের মৃত্যুর পরোয়ানাও স্বাক্ষর করেছিলেন। আমার মনে হয় ডক্টর সেনের বাড়ি বা চেম্বার তল্লাশি করলেই টাকাটা আপনারা পেয়ে যাবেন। এই সমস্ত টাকা পুলিশের দক্ষতার সন্দেহতীত। মিস্টার সামন্ত, কাল কোনো একটা সময় লালবাজার আসছি। নমস্কার। বাসব উঠে দাঁড়ালো। রজত সেন এখনো নিশ্চুপ, চেয়ারে একটু হেলান দিয়ে বসে আছেন, চোখ আধবোজা অবস্থায়। ঘামের বন্যা মুখের উপর দিয়ে বয়ে চলেছে। এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী কৃষাণু বন্দ্যোপাধ্যায় রচিত রহস্যভেদী বাসবের মোমের আলোয় দেখার দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অল করে দেবেন, যাতে আপনাদের কাছে সবার আগে আমাদের সমস্ত রকম আপডেটস পৌঁছাতে পারে। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটা নতুন রহস্যের গল্প নিয়ে। শুনতে থাকুন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম।